সুপ্রভাত শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমার নাম অনুজিৎ রায়। আমি সহকারী শিক্ষক, বড়মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও, ঢাকা। অষ্টম শ্রেণীর আমি একজন গণিত শিক্ষক। আজকে তোমাদেরকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে যে এই নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, এখন তোমরা আজকে আলোচিত অধ্যায় এবং আমার পরিচয় তোমরা স্লাইডে দেখতে পাবে। এই যে অষ্টম শ্রেণী, বিষয় গণিত, এবং পিথাগোরাসের উপপাদ্যটি জ্যামিতি বিষয়ে অন্তর্ভুক্ত, এজন্য জ্যামিতি কথাটি লিখেছি। নিচের নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য, আর নিচে আমার নাম, আমার পদবি, আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, থানা এবং জেলার নাম। ঠিক আছে? এবং পিথাগোরাসের উপপাদ্যের উপরে আমি তোমাদেরকে 3টি ক্লাস এর আগে আমি নিয়েছি। প্রথম ক্লাসে আমি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পূর্ব আলোচনা করেছি, এবং সেই আলোচনার প্রেক্ষিতে সমকোণী ত্রিভুজ কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করেছি। আর দ্বিতীয় ক্লাসে আমি ট্রাপিজিয়ামের ধারণাটি আমি পুনরুল্লেখ করেছি, এবং ট্রাপিজিয়ামের ধারণাটি অষ্টম অধ্যায় যে চতুর্ভুজ অধ্যায়ে আছে, কিন্তু তারপরেও পিথাগোরাসের উপপাদ্যের সাথে এটি পরোক্ষভাবে সম্পর্কযুক্ত বলে আমি ট্রাপিজিয়ামের বিষয়টি পুনরালোচনা করেছি, এবং তার প্রেক্ষিতে আমি যে ট্রাপিজিয়ামের উচ্চতা এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি দ্বিতীয় ক্লাসে আমি প্রমাণ করেছি। এবং তৃতীয় ক্লাসে আমি বর্গক্ষেত্রের ধারণাটি পুনরুল্লেখ করেছি, এবং বর্গক্ষেত্রের ধারণার প্রেক্ষিতে বর্গক্ষেত্রের সংজ্ঞা, এবং হচ্ছে যে বর্গক্ষেত্রের যে সমতা, এরপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এবং রেখাংশের উপরে বর্গক্ষেত্র বলতে কি বোঝায় সেটি নিয়েও আমি আলোচনা করেছি। এবং এই আলোচনাগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করা। ঠিক আছে? এবং আজকে আমরা এই আলোচনার যে মূল যে বিষয় পিথাগোরাসের উপপাদ্য, আজ আমরা বিবৃত এবং প্রমাণ করব। তাহলে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করি। আচ্ছা, তার আগে একটি কথা বলে নেওয়া দরকার যে পিথাগোরাস হচ্ছে একজন গ্রিক দার্শনিক। তিনি সমকোণী ত্রিভুজ পর্যালোচনা করে তিনি একটি বৈশিষ্ট্য তিনি আবিষ্কার করেছেন এবং সেটি প্রমাণ করেছেন, এবং সেই বৈশিষ্ট্যটি হচ্ছে পিথাগোরাসের নাম অনুসারে পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তাহলে আমরা আজকে দেখি পিথাগোরাসের উপপাদ্য দের বিষয়টি কি। এই যে পিথাগোরাসের উপপাদ্য, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য এবং অন্যান্য উপপাদ্যের মতো অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য যেহেতু একটি উপপাদ্য, এবং এখানে উপপাদ্যের পার্ট হিসেবে প্রথমেই সাধারণ নির্বাচন কথাটি আসবে। এই যে উপপাদ্য এক, এবং এই উপপাদ্য একটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাধারণ যে ধারণাটি তো আমরা সবাই একটু স্লাইডে দেখি। এই যে সাধারণ নির্বাচনে লেখা একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আচ্ছা, এখন আমি গত ক্লাসে আলোচনার শেষ পর্যায়ে একটি বিষয় বলেছিলাম যে রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবং সে আলোচনায় বলেছিলাম যে রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে রেখাংশটিকে যদি আমি একটি বর্গক্ষেত্রের বাহু হিসেবে আমি ধরে নেই, এবং ধরে নিয়ে যে বর্গক্ষেত্রটি অঙ্কন করি যাতে রেখাংশটি ওই বর্গক্ষেত্রের বাহু হয়, তাহলে ওই বর্গক্ষেত্রটিকেই বলা হয় ওই আলোচ্য রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে? এবং এখানে দেখো যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে হচ্ছে যে এবং সমকোণী ত্রিভুজ যে সমকোণের বিপরীত বাহুটিকেই অতিভুজ বলা হয়, এবং অতিভুজটিকে আমি যদি একটি বর্গক্ষেত্রের বাহু হিসেবে ধরে নেই, তাহলে আমি ওই অতিভুজটিকে বাহু ধরে যে বর্গক্ষেত্রটি অঙ্কন করব, সে বর্গক্ষেত্রটি হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র।
এবং এই বর্গক্ষেত্রটি কি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এবং একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ ছাড়াও আরো দুটি বাহু আছে এবং এবং প্রত্যেকটা বাহুকে দুটি ভিন্ন বর্গক্ষেত্রের বাহু হিসেবে যদি ধরে নেই, তাহলে যে দুটি বর্গক্ষেত্র পাবো সে দুটি বর্গক্ষেত্রের সমষ্টির সমানই হচ্ছে ওই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা এই বিষয়টির আলোকে চিত্র অঙ্কন করি। এই যে প্রথমে নিচে একটি অনুভূমিক রেখাংশ এঁকেছি এবং এই অনুভূমিক রেখাংশের বাম দিকের প্রান্তবিন্দুর উপর লম্বভাবে আমি আরেকটি রেখাংশ এঁকেছি, যেটি একটি যে উল্লম্ব বা খাড়া রেখাংশ। এরপরে এরপর এই খাড়া রেখাংশের উপরের প্রান্তবিন্দু আর অনুভূমিক রেখাংশের ডান দিকের প্রান্তবিন্দু সংযোজন করে আমি আরেকটি রেখাংশ এঁকেছি। এবং যেহেতু নিচের রেখাংশটি অনুভূমিক আর বাম দিকের রেখাংশটি খাড়া রেখাংশ, অবশ্যই যে অনুভূমিক রেখাংশ আর খাড়া রেখাংশের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে এই ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ হবে। এখন এই সমকোণী ত্রিভুজটির একটি নামকরণ করি। এই যে উপরের শীর্ষবিন্দুর নাম দিলাম এ, বাম দিকের শীর্ষবিন্দুর নাম দিলাম বি, আর ডান দিকের শীর্ষবিন্দুর নাম দিলাম সি। এখন এই এবং আমি আগেই বলেছি যে বিসি রেখাংশটি হচ্ছে যে একটি অনুভূমিক রেখাংশ আর এবি একটি খাড়া রেখাংশ। অবশ্যই এবি এবং বিসির যে অন্তর্ভুক্ত যে কোণ এ বি সি, অবশ্যই এই কোণটি সমকোণ হবে। আর এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি। তাহলে আমি এ বি সি কোণকে আমি সমকোণ নির্দেশক বিশেষ চিহ্ন দিয়ে আমি আগে চিহ্নিত করব এবং এই কোণটির ভিতরে আমি 90 ডিগ্রি লিখব, কারণ ওয়ান সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এবার বিশেষ নির্বাচনটি একটু একটু দেখি। বিশেষ নির্বাচনে কি আছে? মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি সমান সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখন এই যে এই কোণ এ বি সি, এই যে 90 ডিগ্রি যেটি আমি চিত্রেই দেখতে পাচ্ছি, অতএব ত্রিভুজটি অতিভুজ এসি। কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের যে কোণটি সমকোণ তার বিপরীত বাহুটিকেই ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি সি এই কোণটি হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখন এ বি সি এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে আমি যেটা পয়েন্টারটি আমি দিয়ে এই যে দেখাচ্ছি, এই যে এই এসি বাহুটি। তাহলে এসি বাহুটি হচ্ছে এই ত্রিভুজটি অতিভুজ, যেটি আমি নিচে বিশেষ নির্বাচনে লিখেছি। অতএব ত্রিভুজটি অতিভুজ এসি। এখন আমরা যে পিথাগোরাসের উপপাদ্যের বিষয়বস্তুটি পর্যালোচনা করে আমরা এখন দেখি যে কি প্রমাণ চেয়েছে। বলেছে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এখন এই সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবং আচ্ছা, বর্গক্ষেত্রটি বলেছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আচ্ছা, আমি গত ক্লাসে বর্গক্ষেত্রের সমতা আলোচনা করেছি এবং সেখানে বলেছি যে দুটি বর্গক্ষেত্র তখনই সমান হবে যদি তাদের ক্ষেত্রফল সমান হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এখানে এই ছবিতে অতিভুজ কোণটি এসি। তাহলে এসির উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র আঁকা হবে সেটির যে ক্ষেত্রফল সেটি হচ্ছে এ বি, আর বিসির উপর যে দুটি বর্গক্ষেত্র অঙ্কন করা হবে সে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। এখন তাহলে এসি এবং এবং আমি পূর্বের আলোচনায় আমি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কনসেপশনটি বলেছি। এখানে এই এই অতিভুজ এসি অবশ্যই একটি রেখাংশ। তাহলে এই এসির উপর তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে এখানে এসি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রকেই বোঝানো হচ্ছে, কেননা এসি রেখাংশ হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে অবশ্যই এসি স্কয়ার হবে, যা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি।
আর এবার অতিভুজ ছাড়া ত্রিভুজটির আরো দুটি বাহু আছে, একটি হচ্ছে এ বি। তাহলে এ বির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার, এবং নিচের যে বাহু বিসির উপর, বিসি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এ বি এবং বিসি রেখাংশ দ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটোর যোগফলের সমান। অর্থাৎ এসি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, এ বি এবং বিসি বিসি রেখাংশ বিসি, এ বি এবং বিসি রেখাংশের উপর অঙ্কিত যে দুটো বর্গক্ষেত্র আঁকা হবে তাদের ক্ষেত্রফলের যোগফল সেটাই হবে। তাহলে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার, এবি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কোয়ার, আর বিসি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি স্কোয়ার, যেগুলি আমি পূর্বের ক্লাসেই সেই আমি ক্লিয়ার করে দিয়েছি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। নিচে এখন প্রমাণিতব্য বিষয়টি দেখো। এই যে প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার হচ্ছে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল, আর এবি স্কোয়ার হচ্ছে এবি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর বিসি রেখাংশ হচ্ছে আর বিসি স্কোয়ার হচ্ছে বিসি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে এই ডান দিকের যে অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রটি হচ্ছে অন্য দুটো বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে হচ্ছে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা এসি স্কোয়ার, সেটা হচ্ছে অন্য দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তার মানে এবি উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কোয়ার আর বিসি উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কোয়ার, এই দুটো বর্গক্ষেত্রের সমষ্টির যোগফল হবে। তাহলে তাইলে আমাদেরকে প্রমাণ করতে হবে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। শিক্ষার্থীরা তোমরা চাইলে এটি একটি নোট ডাউন করতে পারো। আচ্ছা, আশা করি তোমাদের নোট করা হয়েছে। এখন আমি পরবর্তী ধাপে অগ্রসর হই, এবং এবং তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি স্লাইডেই সমকোণী ত্রিভুজটি দেখাচ্ছি, কারণ প্রমাণ করতে গেলে চিত্রের কোনো বিকল্প নেই। এবং প্রত্যেকটি স্লাইডে যদি আমি চিত্রটি দেখাই তাহলে প্রমাণটি তোমাদের আয়ত্ত করতে সহজ হবে। যদিও খাতায় আঁকার সময় আমি একবারই চিত্রটি অঙ্কন করব। আচ্ছা, তাহলে আমি যথারীতি আবার সমকোণটি আঁকি। এই যে সমকোণটি দেখতে পাচ্ছ, এবং সমকোণটির আমি এই যে পূর্বের মতো নামকরণ দেই, দুঃখিত, সমকোণী ত্রিভুজটির আমি না পূর্বের মতো নামকরণ দেই এবিসি, এবং এবং এবিসি কোণটিকে আমি সমকোণ এবি নির্দেশক চিহ্ন দিয়ে চিহ্নিত করি, এবং যেহেতু এক সমকোণ 90 ডিগ্রি সমান, তাহলে এবিসি কোণে আমি 90 ডিগ্রি লিখি। এবং এই বিসি রেখাংশটিকে আমি এবার আচ্ছা, এবার আমাকে কিছু কাজ করতে হবে। নিচে দেখো অঙ্কন। অঙ্কন হচ্ছে বিসি রেখাংশকে বহিস্থ ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়াল টু এবি হয়। আচ্ছা, এখন আমি এই নিচে অঙ্কনের আলোকে আমি এই ছবির মধ্যে কিছু অতিরিক্ত আঁকা সংযোজন করব। তাহলে এই যে এই বিসি রেখাংশটিকে আমি ডান দিকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করি। এই যে বিসি রেখাংশটিকে আমি এই যে দেখো যে আমি ডান দিকে বর্ধিত করেছি, এবং অঙ্কনে লেখা আছে বহিস্থ ডি বিন্দু পর্যন্ত। তাহলে এই বহিস্থ এই বিন্দুটির নাম ডি দেই। তাহলে কি করলাম, বিসি রেখাংশকে আমি বহিস্থ ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এরপর কি লিখলাম, যেন সিডি ইকুয়াল টু এ বি হয়। এই যে স্লাইডে দেখতে পাচ্ছ, এই যে আমি পয়েন্টারটা দেখাচ্ছি, এই যে সিডি ইকুয়াল টু এ বি হয়। ঠিক আছে, এবার সিডি রেখাংশের ডি বিন্দুতে, সিডি রেখাংশে এখানে দেখো যে যে ডি বিন্দুতে ডিই লম্ব সিডি আঁকি। তার মানে সিডি রেখাংশের ডি বিন্দুতে সিডি উপরে আমি ডিই লম্ব আঁকি। এই যে ডিই, এবং শুধু লম্ব আঁকলে হবে না, লম্বটি যেন এই যে ডিই সমান বিসি হয়। তাহলে আমি, এবং এই যে এই লম্বটি
অবশ্যই বিসির সমান হবে। তাহলে আমি লম্বটি উপরের প্রান্ত বিন্দুর নাম ই দেই। তাহলে এই যে এই ডিই সমান অবশ্যই বিসি হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করলাম, যে এই যে সমকোণী ত্রিভুজের এই নিচের যে বাহু বিসি কে আমি বহিস্থ ডি বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন এই যে বাড়তি যে অংশটা সিডি, এটা যেন এই এবি বাহু সমান হয়। এরপর কি করলাম, যে এই সিডি রেখাংশের ডি বিন্দুতে আমি কি করলাম, একটি ডিই লম্ব আঁকলাম, এবং এই ডিই লম্বটা এমন হতে হবে যেমন ডিই পরিমাপটা যাতে আবার এই যে এই বিসির যেন সমান হয়। আচ্ছা, এরপর আমি দেখো যে পরবর্তী কাজটি কি করি, সিই এবং এই যোগ করি। প্রথমে সির সাথে ই সংযোজন করি। এই যে দেখতে পাচ্ছ, সির সাথে ই সংযোজন করা হয়েছে, এবং পরিশেষে কি করেছি, ই সংযোজন করি। তাহলে এ বিন্দুর সাথে ই বিন্দুর আমি সংযোজন ঘটালাম। তাহলে অঙ্কনের বিষয়বস্তুটি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমি মূল ধাপে চলে আসি, সেটি হচ্ছে প্রমাণ। এই যে প্রমাণ, প্রমাণে কি লিখেছি, মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এ এবি ইকুয়াল টু সি, বিসি ইকুয়াল টু এ এবং এসি ইকুয়াল টু বি। আচ্ছা, এখন তার আগে একটি বিষয় একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে ত্রিভুজ নিয়ে যখন আমরা আলোচনা করি, মনে করো যে তাহলে এই যে এই ত্রিভুজের একটি ত্রিভুজে অবশ্যই আমি একটা নামকরণ করব, এবং নামকরণ অনুযায়ী আমি ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দু প্রত্যেকটিকে চিহ্নিত করতে পারবো। এবং সাধারণত ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলোকে আমি ইংরেজি বড় হাতের অক্ষরে চিহ্নিত করি, এবং যে শীর্ষবিন্দুকে আমি যে ইংরেজি অক্ষরে চিহ্নিত করি তার বিপরীত বাহুটিকে আমি সেই নামে চিহ্নিত করি, কিন্তু সেটা ছোট হাতের অক্ষরে। আচ্ছা, এখানে মনে করি এবিসি আমি লিখেছি এ বি ইকুয়াল টু সি। এটা মনে করার একটা কারণ হলো যে দেখো এই যে এবিসি, এই যে এখানে দেখো এই যে এ সি বি, এই যে এ সিবি, এখন এই এসিবি এই কোণটির এই যে এই শীর্ষবিন্দু হচ্ছে কি সি বিন্দু। এই সি বিন্দুর বিপরীত, এই সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এ বি। তাহলে এবং এই এই জন্য আমি এ বিটাকে আমি স্মল সি দিয়ে চিহ্নিত করেছি। আবার বিসি ইকুয়াল টু এ, তাহলে এখানে এই বিসির বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে ক্যাপিটাল এ। যেহেতু ক্যাপিটাল এ শীর্ষবিন্দু বিপরীত বাহু যেহেতু বিসি, এই জন্য বিসি কে সুবিধার জন্য আমি স্মল এ হিসেবে চিহ্নিত করলাম। আবার এসি, এবার থার্ড বাহু হচ্ছে এসি। এসি বাহু বিপরীত শীর্ষবিন্দু বি, তার মানে বি শীর্ষবিন্দু বিপরীত বাহু হচ্ছে এসি। এখন এই জন্য ক্যাপিটাল বি যে বিপরীত বাহু এসি কে আমি স্মল বি হিসেবে চিহ্নিত করলাম। ঠিক আছে? তাহলে আমি কি করলাম, তাহলে এ বি ইকুয়াল টু সি, এবং আমি সাধারণত একটা ত্রিভুজের বাহুগুলোকে আমি এভাবেই এই বিপরীত শীর্ষবিন্দুর উপর নির্ভর করেই কিন্তু চিহ্নিত করি সাধারণত। এখন এ বি ইকুয়াল টু সি, তাহলে আমি এই চিত্রের মধ্যে এ বির পাশে এই যে সি লিখি। এবার দেখো যে বিসি ইকুয়াল টু এ, তাহলে এই বিসি রেখাংশের নিচে আমি ছোট্ট করে এ লিখলাম। এবার এসি ইকুয়াল টু বি, তাহলে এসির ডান পাশে আমি বি লিখলাম। ঠিক আছে? আহ, তাহলে আমি এই যে এই প্রমাণে আমি যেটাকে যা মনে করেছি চিত্রে, আমি সে বাহুর পাশে আমি সেই ছোট হাতের ইংরেজি অক্ষর কিন্তু লিখেছি। এবার পরবর্তী ধাপটি একটু দেখো। যেহেতু সিডি ইকুয়াল টু এ বি, এই যে অঙ্কনে আমি কি করেছি, যে সিডি সমান মাপ নিয়ে এ বি এঁকেছি, সিডি ইকুয়াল টু এ বি, অতএব সিডি ইকুয়াল টু সি। আচ্ছা, এখন এই যে সিডি ইকুয়াল টু এ বি, এই যে দেখো অঙ্কনে কি, অঙ্কনটা এমন ভাবে করেছি যেন সিডি ইকুয়াল টু এ বি হয়। আবার প্রমাণে আমি এ বি ইকুয়াল টু কি ধরেছি, সি ধরেছি। তাহলে অবশ্যই সিডি সমান তাহলে সি হবে, কারণ সিডি সমান এ বি, এ বি সমান স্মল সি, তাহলে সিডি সমান স্মল সি হবে। তাহলে আমি এই চিত্রের মধ্যে এই এ বির ন্যায় সিডির কেও আমি এই যে চিত্রের মধ্যে সি দিয়ে চিহ্নিত করলাম। এরপর আবার যেহেতু ডিই ইকুয়াল টু বিসি, এই যে অঙ্কনে আমি তোমরা দেখছো ডিই ইকুয়াল টু বিসি, এখন এবং বিসি সমান আমি আবার প্রমাণে এটাকে এ ধরেছি। তাহলে যেহেতু ডিই সমান বিসি, বিসি সমান এ, তাহলে ডিই সমান এ। ঠিক আছে? কারণ ডিই বিসি সমান, বিসি আবার এই যে এর সমান, তাহলে ডিই এর সমান হবে। তাহলে ডিই পাশে আমি এখানে এ লিখলাম। ঠিক আছে?
তাহলে এই প্রমাণের প্রথম পর্যায়টি তোমরা সবাই আশা করি বুঝতে পারছো। এবার দেখো যে পরবর্তী কাজটি আমি কি করি। এখন তোমরা একটা বিষয় তোমরা দেখো যে এখানে অঙ্কনে আবার আরেকটি কাজ করেছি যে সিডি রেখাংশের ডি বিন্দুতে ডিই লম্ব সিডি আঁকি। এখন এই যে ডিই যেহেতু সিডির উপর লম্ব, ঠিক আছে, তাহলে তাহলে ডিই সিডির উপর লম্ব হওয়ার অর্থ হচ্ছে ডিই রেখাংশ আর সিডি রেখাংশের যে অন্তর্ভুক্ত কোণ, কোণ সিডিই, এটি হচ্ছে ওয়ান সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। এই যে দেখো এখন যেহেতু ডিই সিডি রেখাংশের উপর লম্ব, অতএব সিডিই, এই যে সিডিই ইকুয়াল টু কত, ওয়ান সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সিডিই এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমি চিত্রের মধ্যে আমি এই যে এই সমকোণ নির্দেশক চিহ্নটি আগে আমি স্থাপন করি, এরপর যথাস্থানে 90 ডিগ্রি কথাটি লিখি, যেমন এবিসি কোণের ক্ষেত্রে যা করেছি। এই যে এটিকে আমি বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম এবং যথাস্থানে 90 ডিগ্রি লিখলাম। তাহলে নিচে প্রমাণের লেখার সাথে তুমি উপরের চিত্রের নিশ্চয়ই তুমি মিল খুঁজে পাচ্ছ। এবার দেখো কি করি। আচ্ছা, এখন তোমরা একটু দেখো এখানে এ বি সি, এই যে এ বি সি আর সি ডিই দুটি সমকোণী ত্রিভুজ, দুটি ত্রিভুজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে এ বি সি আর সি ডিই এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে যাব। এবং পূর্বের ক্লাসগুলোতে আমরা যেটা করেছি যে ত্রিভুজ দুটোকে আমি একটা একই অর্ডারে পাশাপাশি সেট আপ করে নিই, এবং এখানেও আমি তাই করব। তাহলে প্রথমে সিডিই এই সমকোণী ত্রিভুজটিকে আমি বাম দিকে, তাহলে আমি এই যে এই সিডিই আর এবিসি এই দুটো ত্রিভুজকে সেপারেট করে পাশাপাশি আমি সেট আপ করব। তাহলে প্রথমে সিডিই এই সমকোণী ত্রিভুজটিকে সেট আপ করি। এই যে দেখতে পাচ্ছ বাম দিকে আমি একটি সবুজ রঙের একটি সমকোণী ত্রিভুজকে আমি এখানে সেট আপ করলাম। এই সমকোণী ত্রিভুজটি হচ্ছে সিডিই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি দেখো এই যে এই সিডিই ত্রিভুজের এই যে এই সি বিন্দুটিকে আমি উপরে স্থাপন করলাম। এখন তোমরা একটু দেখতে পাচ্ছ যে এই সবুজ রঙের যে সবুজ বর্ডারের যে সমকোণী ত্রিভুজটি, এটি নিচের রেখাংশটি হচ্ছে যে অনুভূমিক আর বাম দিকের রেখাংশটি হচ্ছে খাড়া রেখাংশ। তাহলে অবশ্যই, আচ্ছা, এবং তাহলে এটি অবশ্যই যে অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। এবং সিডিই এই সমকোণী ত্রিভুজে এই ডি বিন্দুতে সমকোণটি উৎপন্ন হয়েছে। তাহলে আমি এই জায়গাটাতে আমি ডি বিন্দুটি লিখি, এবং শেষ শীর্ষবিন্দু হচ্ছে ই যেটি উপরে অবস্থিত, সেটিকে আমি এই সমকোণী ত্রিভুজের ডান দিকে লিখেছি। এখন তোমরা দেখো যে সিডিই এই ত্রিভুজে ডি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে এখানে ডি বিন্দুতে উৎপন্ন কোণটিকেও আমি বিশেষ চিহ্ন সহকারে আমি সমকোণ কথা 90 ডিগ্রি কথাটি লিখেছি। এই যে এখানে ডি 90 ডিগ্রি, এখানেও ডি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি সিডিই এই ত্রিভুজটিকে আমি সেট আপ করলাম। এখন আমি ঠিক একই ভাবে আমি এখানে এ বি সি এই সমকোণী ত্রিভুজটিকেও সেট আপ করি। এই যে সেট আপ করলাম। আচ্ছা, সেট আপ করে এখন তুমি দেখো এখানে সিডিই সমকোণী ত্রিভুজে ডি কোণটি 90 ডিগ্রি। তাহলে এই সেট আপটা এমন ভাবেই করতে হবে যাতে একটি স্পেসিফিক অর্ডারে যাতে মিল পাওয়া যায়। তাহলে এখানেও দেখো যে এই যে এই বাম দিকের যে শীর্ষবিন্দু, এই যে এই এই যে এখানে এই সমকোণটি কোথায় উৎপন্ন হয়েছে, সমকোণটি হয়েছে এই যে এই বাম দিকের শীর্ষবিন্দুতে। তাহলে এই ত্রিভুজেরও যেরও এই বাম দিকের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণটি অবশ্যই সমকোণ হবে। এই জন্য এজন্য এখানে যেহেতু এই যে এই নিচে বাম দিকের শীর্ষবিন্দুতে যা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজেও নিচে বাম দিকের শীর্ষবিন্দুতে তাই উৎপন্ন হয়েছে। এখন আমি দেখো মূল ত্রিভুজটিতে দেখো এবিসিতে এই সমকোণটি কি বি বিন্দুতে উৎপন্ন হয়েছে। তাহলে এখানেও এই সংশ্লিষ্ট বিন্দুটি এখানে বি হবে, ঠিক আছে। এবার তুমি একটি বিষয় দেখো যে এখানে এই যে আমি একটু আগে দিয়ে রেখেছি সিডি ইকুয়াল টু এ বি,
এই যে সিডি ইকুয়াল টু, তাহলে এই বাহুটি কিন্তু তাহলে এ বি হবে, যার মধ্যে ইতিমধ্যে বি বিন্দুটিকে, নিচের শীর্ষবিন্দুটিকে বি হিসেবে আমি চিহ্নিত করেছি। তাহলে উপরের বিন্দুটি, এই এ বিন্দুটি নিঃসন্দেহে এই উপরের বিন্দুটি হবে। এই যে এই এ বিন্দুটি এখানে চলে আসলো। তাহলে এই এবিসি ত্রিভুজটিকে যেহেতু আমি এখানে স্থাপন করছি, উপরের শীর্ষবিন্দুটি এ, নিচে বাম দিকের শীর্ষবিন্দুটি বি, তাহলে নিচের ডান দিকের শীর্ষবিন্দুটি এই সি বিন্দুটি এখানে হবে। ঠিক আছে, তাহলে আমি এই ত্রিভুজ দুটিকে পাশাপাশি সেট আপ করলাম। আচ্ছা, এখন আমার যেটা কর্তব্য সেটি হচ্ছে এই যে সি ডি ই আর এ বি সি এই দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। আচ্ছা, প্রমাণটি তুমি দেখো কিভাবে প্রমাণ করব। এখন এখানে অঙ্কনের আলোকে দেখো সিডি ইকুয়াল টু এ বি, তাহলে সিডি আর এ বি যেহেতু সমান, তাদেরকে আমি একটি একই চিহ্ন দিয়ে চিহ্নিত করি, এবং এই যে এখানে এই যে এই প্রথম সবুজ ত্রিভুজটির যে বাহু সিডি এবং দ্বিতীয় সবুজ ত্রিভুজটির বাহু এ বি, এই দুটো বাহুকে আমি টিক চিহ্ন, টিক মার্ক দিয়ে চিহ্নিত করি। এই যে সিডি কে আমি টিক মার্ক দিয়ে চিহ্নিত করলাম, আর সিডি সমান যেহেতু এ বি কেও টিক মার্ক দিয়ে চিহ্নিত করলাম। এবার দেখো অঙ্কনে ডিই ইকুয়াল টু বিসি, এই যে এখানে সবুজ ত্রিভুজটির নিচের বাহুটি ডিই, দ্বিতীয় সবুজ ত্রিভুজটির নিচের বাহু বিসি, যেহেতু ডিই ইকুয়াল টু বিসি, এই দুটোকে আমি সেম চিহ্ন দিয়ে চিহ্নিত করব। তাহলে ডিই কে আমি এখানে যে ক্রস সাইন দিয়ে চিহ্নিত করেছি, আর ডিই সমান যেহেতু বিসি, বিসি কেও ক্রস সাইন দিয়ে চিহ্নিত করলাম। আচ্ছা, এখন আরেকটি বিষয় তুমি দেখো, তোমরা দেখো যে সিডি এবং ডিই এই দুটো বাহু অন্তর্ভুক্ত কোণটি হচ্ছে সিডিই, এটি হচ্ছে সমকোণ। আবার এবিসি ত্রিভুজে এ বি আর বিসি বাহু যে অন্তর্ভুক্ত কোণ এবিসি, এই কোণটিও সমকোণ। তাহলে এই যে তাহলে এই প্রথম ত্রিভুজ থেকে যে দুটো বাহু নিলাম, সেই দুটো বাহু অন্তর্ভুক্ত কোণ যা হবে, দ্বিতীয় ত্রিভুজের যে দুটো বাহুকে নিয়েছি তার অন্তর্ভুক্ত কোণও কিন্তু সমান হচ্ছে, কারণ উভয় কোণই কিন্তু সমকোণ। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছ সিডিই এবং এ বি সি এই দুটো ত্রিভুজে সিডি ইকুয়াল টু এ বি, ডিই ইকুয়াল টু বিসি, এবং অন্তর্ভুক্ত কোণ সিডিই ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ এবিসি, কেননা এই উভয় কোণই হচ্ছে এক সমকোণ। এবং সপ্তম শ্রেণীতে যখন তোমরা পড়তে, তখন তোমরা যে ত্রিভুজের সর্বসমতার বিষয় প্রথম উপপাদ্যটি পড়েছ, কোন ত্রিভুজের একটি, দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি একটা যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে আমি আবার দেখাচ্ছি সিডিই এবং এ বি সি এই দুটি বাহুকে সিডি ইকুয়াল টু এ বি, ডিই ইকুয়াল টু বিসি, এবং অন্তর্ভুক্ত কোণ সিডিই ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ এ বি সি, তাহলে নিঃসন্দেহে এই সবুজ ত্রিভুজ দুটি সর্বসম হবে। ঠিক আছে, এবং এই ত্রিভুজের সর্বসমতার ধারণাটি সপ্তম শ্রেণীতেই আমরা পেয়েছি। এখন আমি এবার প্রমাণে সেটিকে লিখিতভাবে উপস্থাপন করি। এই যে সিডিই, এই যে সিডিই এবং এ বি সি, এই যে এ বি সি এই ত্রিভুজের মধ্যে সিডি ইকুয়াল টু এ বি, এই যে সিডি ইকুয়াল টু এ বি, এই জন্য এবং সেটা বোঝানোর জন্য দুটো বাহুকে আমি টিক মার্ক দিয়ে চিহ্নিত করেছি। তারপর ডিই ইকুয়াল টু বিসি, এই যে ডিই ইকুয়াল টু বিসি এই দুটো বাহুকে আমি ক্রস মার্ক দিয়ে চিহ্নিত করেছি, এবং অন্তর্ভুক্ত কোণ সিডিই ইকুয়াল টু, আচ্ছা এখানেও অন্তর্ভুক্ত কথাটি আসলে লেখা উচিত ছিল, তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই অন্তর্ভুক্ত কথাটি লিখবে। আচ্ছা, এবং অন্তর্ভুক্ত কোণ এ বি সি, কেননা এই যে উভয়ই হচ্ছে এক সমকোণ। তাহলে ওই সর্বসমতার শর্ত অনুযায়ী ত্রিভুজ সিডিই ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, তোমরা তাহলে এই অংশটি একটি তোমরা ওই যে খাতায় নোট করে নাও। এরপরে আমি ভিডিওটি তোমাদের কাছে পাঠাবো। আচ্ছা, আশা করি তোমাদের তোলা হয়েছে। এখন এই দুটো ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করলাম, তাহলে যেহেতু সিডিই
আর এ বি সি এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে সিডিই ত্রিভুজকে আমি যদি এবিসি ত্রিভুজের উপর স্থাপন করি, অবশ্যই যে সংশ্লিষ্ট যে যে একই অর্ডারের যে বাহুগুলো অবশ্যই পুরোপুরি মিলে যাবে এবং ত্রিভুজ দুটো খাপে খাপে মিলে যাবে। তাহলে ত্রিভুজ দুটো খাপে খাপে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে এবং যেহেতু এই যে প্রথম বাহুর সাথে এই যে বাম দিকের বাহুর সাথে মিলবে, নিচের বাহুর সাথে মিলবে, তাহলে অবশ্যই ডান দিকের বাহুর সাথে মিলবে। তার মানে সিই এসি বাহুর সাথে পুরোপুরি মিলে যাবে, অর্থাৎ সিই ইকুয়াল টু এসি হবে। তাহলে আমি চিত্রের মাধ্যমে আমি সিই আর এসি কে আমি আরেক ধরনের বিশেষ সাইন দিয়ে চিহ্নিত করি। এই যে সিই কে আমি একটি আর্ক সাইন দিয়ে চিহ্নিত করলাম এবং এসি কেও আমি আরেকটি আর্ক সাইন দিয়ে সেম আর্ক সাইন দিয়ে চিহ্নিত করলাম, অর্থাৎ সিই ইকুয়াল টু এসি। ঠিক আছে। এবং আরেকটি বিষয় তোমরা একটু দেখো, সিই সমান যেমন এসি হবে, তেমনি উপরে দেখো এই যে ডিসিই, এই যে প্রথম সবুজ ত্রিভুজের উপরের কোণটি দ্বিতীয় সবুজ ত্রিভুজের উপরের কোণের সমান হবে। তাহলে আমি এই উপরের কোণ দুটিকেও আমি চিহ্নিত করলাম, এই যে ডিসিই, এবং এইটা সমান হবে এই যে বিএসি। ঠিক আছে, তাহলে তোমরা ছবিতে এ, এ, থেকে বিষয়টি বুঝতে পারছো। এবার এই যে, এবং এখানে যা করেছি এই যে নিচে দেখো, যেহেতু ত্রিভুজ দুইটি সর্বসম, অতএব সিই ইকুয়াল টু এসি এসি। আচ্ছা, বি কথাটি আমি পরে লিখবো, কারণ সিই ইকুয়াল টু যে এসি সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং সমতা বোঝানোর জন্য সিই এবং এসি কে আমি আর্ক সাইন দিয়ে চিহ্নিত করেছি। আচ্ছা, এবার এখানে লেখা আছে যে সমান বি। সমান বি কেন লিখেছি? কারণ এই যে এই প্রমাণের প্রথম ধাপে আমি এসি ইকুয়াল টু বি ধরেছি। তাহলে যেহেতু সিই ইকুয়াল টু এসি, আবার এসি ইকুয়াল টু বি, তাহলে আমি এই দুটো সমতাকে একত্রে লিখতে পারি, অতএব সিই ইকুয়াল টু এসি ইকুয়াল টু বি। ঠিক আছে। আচ্ছা, এবং ডিসিই ইকুয়াল টু বিএসসি লিখেছি, কারণটা হচ্ছে যে এই ত্রিভুজ দুটো সর্বসম বলেই এই কোণ দুটো একই অর্ডারে, যে দুটো এবং এই যেহেতু ডিসিই আর বিএসসি যেহেতু একই অর্ডারে আছে, এই জন্য এই কোণ দুটি সমান হবে। এবং মূল চিত্রেও আমি এবার কিছু কাজ করব। এই যে এসি ইকুয়াল টু যে বি, এটি তুমি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। এখন এসি সমান যেহেতু সিই, তাহলে সিইও বি সমান হবে। তাহলে মূল চিত্রে এই সিই, তাহলে সিইটাও এই যে এসিটাকেও যেমন বি হিসেবে চিহ্নিত করেছি, সিই কেও এই যে বি হিসেবে চিহ্নিত করলাম। এবং ডিসিই ইকুয়াল টু বিএসসি, এটি যেমন এই পার্শ্বচিত্রে যেমন আমি যেভাবে আমি চিহ্নিত করেছি, মূল চিত্রেও আমি চিহ্নিত করি। এই যে প্রথমে এই যে ডিসিই কে চিহ্নিত করলাম এবং উপরে বিএসসি কোণকেও চিহ্নিত করলাম। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এইটুকু তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবং এই অংশটুকু তোমরা ইতিমধ্যে নোট করে নাও, এই নিচের যে অংশ, নিচের উল্লেখ্য অংশটুকু। একটু দ্রুত নোটটি করে নাও, কিন্তু নির্ভুলভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা এটি নোট করে নিয়েছো। এবং এই এবার আমি পরবর্তী কার্যক্রম শুরু করি এই প্রমাণের। এবং তোমাদের সুবিধার জন্য আমি আবার ত্রিভুজটি আঁকি, এবং এবিসি, এবং ত্রিভুজটির নাম এবিসি দেই, এবং বি কোণকে আমি বি সমকোণটিকে আমি 90 ডিগ্রি লিখে চিহ্নিত করলাম, এবং যথারীতি বিসি রেখাংশটিকে বর্ধিত করলাম এবং ডি বিন্দু পর্যন্ত। এবং এই সিডি সমান অবশ্যই এখানে এবি হবে, এবং সিডি রেখাংশের ডি বিন্দুতে আমি বিসি সমান করে এই যে ডিই লম্ব আঁকলাম, এবং এই লম্বটি এই যে উপরের প্রান্ত বিন্দুর নাম ই দিলাম। এবং এবং যেহেতু সিডি উপর ডিই লম্ব, অতএব সিডিই কোণটিকে আমি বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করে এখানে 90 ডিগ্রি আমি লিখলাম। এবং এই যে সিই সংযোজন করলাম, এই সংযোজন করলাম। এবং পূর্বে আমরা কিন্তু চিত্রের মধ্যে আরো কিছু জায়গায়, কোথাও জায়গায় আমি
যে যে যথা সংখ্যা কিন্তু যথা ইংরেজি অক্ষর কিন্তু লিখেছি। এখানেও আগে আমি এই যে এ বি কে সি হিসেবে চিহ্নিত করলাম, বিসি হচ্ছে এ এবং এসি হচ্ছে বি, যা যা পূর্বের চিত্রেই দেখতে পেয়েছো। এখন আমি একটু আগে আমি কি পেয়েছি সেটি হচ্ছে যে যে এই যে এসির সমান এই যে সিডি, যেহেতু এসির সমান, সিডি নিচে সি যেহেতু অঙ্কনের অনুযায়ী, আবার ডিই আবার কার সমান, বিসির সমান। তাহলে ডিইও বিসির মতো ডি এখানেও এ লিখেছি। এইটুকু আমি আগের স্লাইডের চিত্রেই করেছি। কিন্তু আগের স্লাইডে আমরা একটা বিষয় প্রমাণ করেছি যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সিডিই, এই দুটো ত্রিভুজ সর্বসম বলে এসি ইকুয়াল টু সিই হয়েছে। সিই ইকুয়াল টু যেহেতু এসি আর এসি ইকুয়াল টু বি, তাহলে সিই কেও আমি বি হিসেবে চিহ্নিত করলাম। ঠিক আছে? এবং এই ত্রিভুজ এবং সর্বসম প্রমাণ করতে গিয়ে আমি দেখেছি বিএসি সমান কোণ ডিসিই। তাহলে বিএসি কোণকেও এখানে এই যে সবুজ সাইন দিয়ে চিহ্নিত করলাম, ডিসিই কেও সবুজ সাইন দিয়ে চিহ্নিত করলাম। হুম, আচ্ছা, এখন দেখি যে এবার আমাদের পরবর্তী করণীয় কি সেটি আমি বলি। আচ্ছা, আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। হ্যাঁ, এবং এটিও কিন্তু তোমাদেরকে প্রাথমিক শ্রেণী সম্পর্কে ত্রিভুজের একটি বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে, এবং যে আনুষ্ঠানিক যে প্রমাণটি সেটি তোমরা সপ্তম অধ্যায়ে সপ্তম শ্রেণীর ত্রিভুজ অধ্যায়ে কিন্তু এটি প্রমাণ করা হয়েছে, এবং সেখানে একান্ত কোণ এবং অনুরূপ কোণের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু এই যে এই উপপাদ্যটি সপ্তম শ্রেণীতে প্রমাণ করা হয়েছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। আচ্ছা, এখন তোমরা একটু উপরের চিত্রটি দেখো, এই যে এ বি সি, এটি কি, এটি হচ্ছে যে আমাদের এই আলোচিত যে ত্রিভুজটি। তাহলে এই যেহেতু এবিসি একটি ত্রিভুজটিও তাহলে নিশ্চয়ই তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান হবে। তাহলে এ বি সি ত্রিভুজ, এই যে এ বি সি, এই ত্রিভুজে এই যে কোণ বি এ সি, এই যে বি এ সি প্লাস কোণ এ বি সি, কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি, এই তিনটি কোণের যোগফল সমান দুই সমকোণ, এই যে এই উপরের উপপাদ্য অনুসারে। ঠিক আছে? এখন বিশেষ নির্বাচনে থেকে তোমরা জানো যে এই যে এ বি সি কোণটিকে কি যে 90 ডিগ্রি হিসেবে লেখা হয়েছে, কেননা এখানে এই এই এবিসি যে সমকোণী ত্রিভুজের এই যে এই যে এই এবিসি কোণটি হচ্ছে এক সমকোণ। তা ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটি করতে পারি, এই যে বিএসসি কে বিএসসি থাকবে, এসিবি কে এসিবি থাকবে, আমি এই যে এ বি সি এই 90 ডিগ্রি কোণে আমি এবিসির জায়গায় আমি এক সমকোণ অবশ্যই লিখতে পারি, এবং সে কাজটি আমি পরবর্তী ধাপে দেখাচ্ছি। এই যে বা বিএসসি বিএসসি আছে, প্লাস প্লাস আছে, এই যে এবিসি কোণ 90 ডিগ্রি, তার মানে হচ্ছে এবিসি এক সমকোণ, তাহলে এবিসি জায়গায় আমি এক সমকোণ লিখলাম, প্লাস প্লাস এসিবি এসিবি সমান সমান দুই সমকোণ দুই সমকোণ। এখানে সবই ঠিক আছে, কিন্তু এবিসি কোণের জায়গায় আমি এক সমকোণ লিখলাম। যেহেতু এই নিচের লাইনটিতে একটু পরিবর্তন ঘটেছে, এই পরিবর্তনের কারণটিও আমি এখানে এই যে সাইড নোট হিসেবে তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু কোণ বিএসি, আচ্ছা এখানে একটু সংশোধন আছে, এখানে বিএসসি হবে না, এখানে হবে এবিসি। তোমরা একটু খাতায় লেখো এবং এই যে বিএসসিটাকে সংশোধন করে এখানে এবিসি কথাটি লিখবে, এ বি সি, এই যে এ বি সি। তাহলে বিএসি প্লাস এসিবি ইকুয়াল টু, আর তোমরা জানো যে এই যে পক্ষান্তর বিধি আমি প্রয়োগ করেছি, প্লাস এক সমকোণকে আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে এসেছি, এই জন্য প্লাস এক সমকোণ সাইন চেঞ্জ করে মাইনাস এক সমকোণ হয়েছে, আর দুই সমকোণ থেকে এক সমকোণ বিয়োগ করে এক সমকোণ হয়েছে। তাহলে কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু এক সমকোণ। ঠিক আছে? আচ্ছা, এখন একটু এবার নিচের লাইনটি একটু দেখো, এই যে বিএসি জায়গায় আমি ডিসিই লিখেছি, কেননা এই যে দেখো বিএসি আর ডিসিই এই দুটি কোণকে আমি একই রকম, এই যে এই দুটি কোণকে কিন্তু আমি এই যে সবুজ সাইন দিয়ে চিহ্নিত করেছি, কেননা বিএসি সমান এই যে ডিইসি কোণটি বিএসি কোণের সমান, এবং সমান যে সেটি আমরা একটু আগেই কিন্তু সেটি এই যে এই ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করতে গিয়ে প্রমাণ করেছি। তাহলে এই যে তাহলে বিএসসি এই যে এবং সাইড নোটও লিখেছি ডিসিই সমান বিএসসি, এই জন্য বিএসসি জায়গায় আমি ডিসিই লিখেছি,
আর বাদ বাকিগুলো যা ছিল এসিবি এসিবি সমান সমান, আর এই যে সমানের পর এক সমকোণ পাওয়া গিয়েছে, এখানে আমরা এক সমকোণ কথাটি লিখেছি। ঠিক আছে? এখন একটা বিষয় তোমরা একটু দেখো এখানে, এই যে এই পুরো চিত্রটির মধ্যে দেখো, এই যে অঙ্কনে আমি দেখিয়েছি বিসি রেখাংশকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে বিডি অবশ্যই কিন্তু একটি সরল রেখাংশ হবে। ঠিক আছে? এখন এই বিডি রেখাংশটিকে একটু আলাদাভাবে আমি বাম দিকে, আমি এই যে হ্যাঁ 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 বাম দিকে লিখেছি, এবং এই যে লাল যে সরল রেখাংশটিকে, আমি এই বিডি রেখাংশটিকে আমি আলাদাভাবে একটু বামে নতুন অবস্থান চিহ্নিত করেছি। এখন এবং যেহেতু রেখাংশটি বাম দিকে শীর্ষবিন্দু বি, তাহলে আমি এই যে এখানে বি এই যে দিয়েছি। আর রেখাংশটির ডান দিকে শীর্ষবিন্দু যেহেতু ডি, তাহলে এখানে আমি ডি লিখেছি। আর রেখাংশটির অন্তস্থ একটি বিন্দু যেহেতু সি, তাহলে আমি এই যে এখানে একটি অন্তস্থ বিন্দু সি চিহ্নিত করেছি। এখন এই বিডি রেখাংশে সি বিন্দু দিয়ে এই সি এর রেখাংশটি চলে গিয়েছে, তাহলে এই সি বিন্দু দিয়ে এই যে এই মূল চিত্রের ন্যায় এখানেও আমি এই যে এই সি এর রেখাংশটি আমি এখানে লিখেছি এবং উপরের শীর্ষবিন্দুটির নাম এ দিয়েছি। আবার সি বিন্দু দিয়ে আরেকটি রেখাংশ চলে গিয়েছে, সেটি হচ্ছে এবং সি বিন্দুটি হচ্ছে আরেকটি রেখাংশের প্রান্ত বিন্দু, সেটি হচ্ছে সিই। তাহলে এই যে এই সি প্রান্ত বিন্দু বিশিষ্ট আরেকটি রেখাংশকে চিহ্নিত করলাম এবং এই যে এটিকে ই বিন্দু হিসেবে নিলাম। আচ্ছা, এখন তোমরা একটু দেখো যে বিডি যেহেতু একটি সরল রেখাংশ, আর সি বিন্দুটি যেহেতু বিডি রেখাংশের উপর অবস্থিত, তাহলে বি সিডি এই কোণটি অবশ্যই একটি সরল কোণ হবে। কারণ কারণটি হচ্ছে যে একটি সরল রেখাংশের এই যে এই অন্তস্থ বিন্দুতে যেই কোণটি উৎপন্ন হয় সেই কোণটিকে সরল কোণ বলে। আর সরল কোণ বলতে এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আবার দুই সমকোণও কিন্তু 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণ আর দুই সমকোণ সমান হবে। তাহলে আমি বি এই যে দেখো বি সি ডি এই কোণটিকে আমি অবশ্যই দুই সমকোণ বলতে পারি। ঠিক আছে? এখন এই বি সি ডি এই কোণটি দেখো তিনটি কোণে কিন্তু বিভক্ত হয়েছে। দেখো বাম দিকের বিভক্তকৃত কোণটিকে চিহ্নিত করলাম, এবার মাঝখানে বিভক্ত কোণটিকে চিহ্নিত করলাম, আর বাম দিকে বিভক্তকৃত কোণটিকে চিহ্নিত করলাম। তাহলে বি সি ডি এই কোণটি তিনটি কোণে চিহ্নিত বিভক্ত হয়েছে। ডান দিকে কোণটি হচ্ছে ইসিডি, মাঝখানে কোণটি হচ্ছে এসিই, আর বাম দিকের কোণটি হচ্ছে এসিবি। তাহলে এখন বি সি ডি এই কোণটি যেহেতু দুই সমকোণ, তাহলে এই তিনটা বিভক্তকৃত কোণের সমষ্টিও দুই সমকোণ হবে। এখন নিচে স্লাইডটা একটু দেখো, এই যে আবার বিসিডি সমান দুই সমকোণ। তাহলে বিসিডি কোণটি যেহেতু এই যে তিনটি অংশে বিভক্ত হয়েছে, এই যে বাম দিকে ডান দিকে কোণটি হচ্ছে ইসিডি, তাহলে ইসিডি প্লাস কোণ এসিই প্লাস হচ্ছে কোণ এসিবি, তাহলে এই তিনটি কোণের যোগফল দুই সমকোণ। এই যে নিচের লাইনে তোমরা দেখছো ডিসিই প্লাস এসিবি প্লাস এসিই প্লাস এসিবি। এই যে ডিসিই হচ্ছে এই যে এই ডান দিকের কোণটি, এসিই হচ্ছে মাঝখানের কোণটি, আর এসিবি হচ্ছে বাম দিকের কোণটি। এখন আমি পরবর্তী কাজে যেটা করছি সেটি হচ্ছে এই যে নিচের লাইনটি লক্ষ্য করো, নিচের লাইনে বাম পক্ষে তৃতীয় পদটি হচ্ছে দ্বিতীয় অবস্থানে, আর দ্বিতীয় পদটিকে তৃতীয় অবস্থানে আমি চিহ্ন সহ স্থাপন করি, অর্থাৎ বিনিময় বিধি প্রয়োগ করি। কেন প্রয়োগ করছি একটু পরেই তুমি বুঝতে পারবে। এই যে ডিসিইর জায়গায় প্লাস এসিবি তৃতীয় পদ ছিল, এটিকে দ্বিতীয় পদে এনেছি, প্লাস এসিবি দ্বিতীয় পদ ছিল, এটিকে তৃতীয় পদে এনেছি। আচ্ছা, এখন একটু আগে তোমরা একটু দেখো স্লাইডে ডিসিই কোণ প্লাস এসিবি কোণ ইকুয়াল টু এক সমকোণ। এই যে ডিসিই এই যে এই কোণটি, আর এসিবি এই যে এই কোণটি, এই দুটি কোণের যোগফল আচ্ছা এই এই দুটি কোণের যোগফল হচ্ছে যে তোমার দুই সমকোণ, বা এই যে পাশের স্লাইডেও দেখতে পাচ্ছ বাম দিক এই যে ডান দিকের কোণ আর বাম দিকের কোণ, এই যে ডানের কোণ আর বামের কোণের যোগফল কিন্তু এক সমকোণ। তাহলে কোণ ডিসিই প্লাস এসিবি কে আমি এই যে এখান থেকে এই যে এইটার জায়গায় আমি এখানে এক সমকোণ লিখতে পারি। এই যে এই যে ডিসিই প্লাস এসিবি ইকুয়াল টু এক সমকোণ, এই জন্য বার জায়গায় বা লিখেছি, ডিসিই প্লাস এসিবি জায়গায় এক সমকোণ লিখেছি, প্লাসের জায়গায় প্লাস, এসি জায়গায় এসিই, সমানের জায়গায় সমকোণ, দুই সমকোণের জায়গায় দুই সমকোণ। এবং এটি এবং যেহেতু এখানে পরিবর্তন করেছি, পরিবর্তনটিকেও আমি এই যে সাইড নোট হিসেবে লিখেছি। দেখতে পাচ্ছ?
তাহলে আমি এই সমীকরণ থেকে আমি অবশ্যই এসিই কোণের মান বের করতে পারবো। এই যে এসিই জায়গায় এই যে এক সমকোণ কথাটিকে বাদ দিয়েছি, এসিই জায়গায় এসিই, সমানের জায়গায় সমান, দুই সমকোণের জায়গায় দুই সমকোণ। এখন প্লাস এক সমকোণ, সাইড চেঞ্জ করে মাইনাস এক সমকোণ হয়েছে। তাহলে অতএব এসিই ইকুয়াল টু এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবার মূল চিত্রে আমি এসিই কোণকে চিহ্নিত করি এ সিই। তাহলে এসিই যেহেতু এক সমকোণ, তাহলে এই যে দুঃখিত, তার আগে পার্শ্বচিত্রে আমি এখানে পার্শ্বচিত্রে মাঝখানে এসিই কোণটিকে 90 ডিগ্রি চিহ্নিত করেছি, এই যে 90 ডিগ্রি। তাহলে পার্শ্বচিত্রে দেখছি এসিই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই এসিই কোণটি যেহেতু 90 ডিগ্রি, তাহলে মূল চিত্রেও এবং 90 ডিগ্রি সমান কি এক সমকোণ। তাহলে এসিই কোণকে আমি আগে সমকোণ নির্দেশক চিহ্ন আগে বসাই। এই যে সমকোণ নির্দেশক চিহ্ন দিলাম এবং যথাস্থানে সমকোণ বিধায় 90 ডিগ্রি লিখেছি। ঠিক আছে? তাহলে তোমরা চিত্রটি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? এবার আমি এই চিত্রটি আমি আবার পরবর্তী ধাপে আবার অঙ্কন করব। এই যে এবিসি, যথারীতি আমি এবিসি লিখলাম। এবিসি কোণকে 90 ডিগ্রি লিখলাম। বিসি কে আমি এই যে বহিস্থ ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। সিডি রেখাংশে ডি বিন্দুতে আমি লম্ব আঁকলাম এবং এই লম্বটির নাম দিলাম ডিই, এবং এই ডিই অবশ্যই বিসির সমান হবে। আর ডিই যেহেতু সিডি উপর লম্ব, তাহলে আচ্ছা, তার আগে আমি এই যে সিই কে আমি এখানে যোগ করলাম, আবার এই কেও যোগ করলাম। আর আমি অবশ্যই জানি যে আচ্ছা, এখন আমি যে কাজটি আমি করছি, এবং এই যে সিডি উপর যেহেতু ডিই লম্ব, তাহলে আমি এই যে ডি কোণে আমি সমকোণ চিহ্নিত করে 90 ডিগ্রি লিখলাম। এরপর যেটি করলাম, এবার এই এবিসি ত্রিভুজের বাহুগুলোতে আমি ছোট হাতের ইংরেজি অক্ষর লিখি। এই যে বিসি কে এ, এই যে এসি কে বি, আর এবি কে সি। ঠিক আছে? তাহলে আবার এই যে এবি সমান মাপ নিয়ে যেহেতু সিডি এঁকেছি, তাহলে সিডি কে আমি সি লিখেছি। আবার যেহেতু এই যে এই বিসি সমান মাপ নিয়ে ডিই লম্ব আঁকা হয়েছে, এই জন্য এখানে এ লিখেছি। আর একটু আগে আমি দেখিয়েছি যে সিই এসি সমান, এসি যেহেতু বি, তাহলে সিই তেও আমি বি লিখেছি। আচ্ছা, আহ, আহ, এবং একটু আগে আমি যেটা দেখেছি যে এ সিই এই কোণটি কিন্তু সমকোণ হয়েছে। তাহলে আমি এই যে এবং আগের মতো সমকোণ নির্দেশক চিহ্ন দিয়েছি, এবং এসি কোণের ভিতরে আমি 90 ডিগ্রি লিখেছি। ঠিক আছে? এবার দেখো পরবর্তী কাজটি। আচ্ছা, এখন একটু আগে আমি প্রমাণ করলাম এসিই কোণটি হচ্ছে এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এখন যেহেতু এসিই কোণটি এসিই ত্রিভুজের একটি কোণ, তাহলে এসিই ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে কোনো একটি সমকোণ, যে ত্রিভুজের বাহু কোনো একটা কোণ যদি সমকোণ হয়, আর ওটা যদি একটা ত্রিভুজের যে কোণ হয়, তাহলে ওই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এ সিই এটি যেহেতু এক সমকোণ, তাহলে এ সিই এই ত্রিভুজটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এখন তোমরা একটা ব্যাপার, তোমাদেরকে যে প্রথম ক্লাসে শেষের দিকে আমি বলেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাইলে অর্থাৎ এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এসিই যে সমকোণী ত্রিভুজ, এটি আমি বুঝতে পারছি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ, এই যে হাফ লিখলাম, গুণ, এখন আমি বলেছি যে উইদিন ফার্স্ট ব্র্যাকেট সমকোণী ত্রিভুজ যে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে এ বি সি, এই যে এ বি সি এটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে এই যে এ বি সি এই কোণটি সমকোণ, এবং সমকোণের সংলগ্ন বাহু হচ্ছে, একটি হচ্ছে এখানে এই যে এ বি, একটি হচ্ছে বিসি। তাহলে আমি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফলের জায়গায় লিখবো এ বি ইন্টু বিসি। এই জন্য হাফের জায়গায় হাফ লিখলাম, গুণের জায়গায় গুণ, আর সমকোণ সংলগ্ন বাহু দুটিকে পাশাপাশি লিখলাম এ বি আর বিসি, আর মাঝখানে গুণ চিহ্ন দিলাম। ঠিক আছে? এবার দেখো যে এটিকে সিম্পলিফিকেশন করি, সমানের জায়গায় সমান,
হাফের জায়গায় হাফ, গুণের জায়গায় গুণ, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট। এখন এবি কে আমি কি হিসেবে সি দিয়ে সি ধরেছি, তাহলে এবি জায়গায় সি লিখেছি, গুণের জায়গায় গুণ লিখেছি, আর বিসি কে কি লিখেছি এ, তাহলে বিসির জায়গায় এ। তাহলে এবার বীজগাণিতিক নিয়ম অনুসারে আমি কি করেছি, এই যে হাফের জায়গায় হাফ লিখেছি, গুণ চিহ্নটিকে আমি অদৃশ্য করে দিয়েছি, আর সি ইন্টু এ কে আমি এক পদ হাফ সি এ কিন্তু লিখেছি, যেটি বীজগাণিতিক ক্যালকুলেশন অনুযায়ী হাফ সি এ। ঠিক আছে, এবার পরবর্তী ধাপটি একটু দেখো। এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যে হাফ সি এ, এই জন্য এবিসি ত্রিভুজের ভিতরে তার ক্ষেত্রফল লিখে ক্ষেত্রফলটিকে আমি বর্ডার দিয়ে লেবেল করেছি। এবার দেখো, এবার দ্বিতীয় ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এসিই। এই যে এসিই যে সমকোণী ত্রিভুজ, একটু আগে আমি বুঝতে পারলাম যেখানে এসিই কোণটি হচ্ছে সমকোণ, তাহলে এই এসিই, এই যে এসিই, এই যে এসিই, এটি তাহলে আরেকটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটি যেহেতু আরেকটি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি আমি আবার বলছি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে এই যে, তাহলে সমকোণী ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল সমান হাফ, হাফ লিখেছি, গুণ লিখেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এখন সমকোণ এখানে কোনটা, এ সিই, এই যে 90 ডিগ্রি তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এবং এই সমকোণের দুটি সংলগ্ন বাহু হচ্ছে, একটি হচ্ছে এসি, একটি হচ্ছে সিই। তাহলে আমাদেরকে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এসির সাথে সিই গুণ করতে হবে। এজন্য এই যে স্লাইডেও লিখেছি উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এই যে এসি ইন্টু সিই। তাহলে হাফের জায়গায় হাফ লিখেছি, গুণের জায়গায় গুণ লিখেছি, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট লিখেছি, এবং এসি জায়গায় আমি এসি কে যেহেতু বি ধরেছি, তাহলে এসির জায়গায় বি, আর সিই এসি সমান প্রমাণিত হওয়ায় আমি সিই পাশেও বি লিখেছি, এই জন্য সিই পাশেও বি লিখেছি। তারপর বীজগাণিতিক হিসাব অনুযায়ী হাফের জায়গায় হাফ লিখেছি, গুণ চিহ্নকে উঠিয়েছি, আর বির সাথে বি গুণ করে বি স্কোয়ার লিখেছি। তাহলে তাহলে আমি দেখছি এই যে এ সিই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ বি স্কোয়ার, এই হাফ বি স্কোয়ারটিকে আমি এই যে এখানে লিখেছি। এবার পরবর্তী, এবার তৃতীয় সমকোণী ত্রিভুজ হচ্ছে সিডিই, কেননা সিডিই কোণটিও 90 ডিগ্রি। এখন এখানেও আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি প্রয়োগ করি। এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে সিডিই এটি একটি সমকোণী ত্রিভুজ, এটা যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন, এই যে সিডিই এটি একটি সমকোণ, তার সংলগ্ন দুটি বাহু, একটি হচ্ছে সিডি, একটি হচ্ছে ডিই, এই জন্য ইন্টু সিডি উইদিন ফার্স্ট ব্র্যাকেট সিডি ইন্টু ডিই লিখেছি। তারপর হাফের জায়গায় হাফ, গুণের জায়গায় গুণ, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট। এখন এই যে সিডি কে যেহেতু সিডি ইকুয়াল টু, যেহেতু এই যে সিডি যেহেতু এই যে এবি সমান, তাহলে এবি সমান সি, তাহলে সিডির নিচেও সি লিখেছি, এই জন্য সিডি জায়গায় যথাস্থানে সি বসিয়েছি, গুণের জায়গায় গুণ বসিয়েছি। আবার ডিই যেহেতু সমান বিসি, আর বিসি সমান এ, তাহলে ডিই জায়গায় আমি এ বসিয়েছি, তাহলে এখানেও ডিই জায়গায় এ লিখেছি, এবং হিসাব অনুযায়ী হাফ সি এ। তাহলে এবং এই যে সিডিই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ সি এ, তাহলে এই যে হাফ সি এ। তাহলে বাম দিকের সমকোণী ত্রিভুজের ভিতরে ক্ষেত্রফলটিকে আমি ত্রিভুজটির ভিতরে হাফ সি এ লিখে লেবেল করেছি, মাঝখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলও আমি নির্ণয় করে আমি সেই ক্ষেত্রফলটিকে লেবেল সহকারে আমি ত্রিভুজটির ভিতরে আমি স্থাপন করেছি, এবং ডান দিকের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলেও ঠিক একই কাজ করেছি, অর্থাৎ ত্রিভুজটির ভিতরে আমি ক্ষেত্রফল লিখে লেবেল স্থাপন করেছি। আচ্ছা, এইবার দেখো আবার এবিসি অর্থাৎ এবিডি। এখন এই যে এ বি সি আর এ বিডি এরা কিন্তু সেম কোণ, কারণ দেখো যে এই যে এ বি সি যে কোণটিকে নির্দেশ করছে, এবিডিও একই কোণকে কিন্তু নির্দেশ করছে, কেননা বিসি আর বিডি হচ্ছে একই সরলরেখায় এবং একই পাশে অবস্থিত। আচ্ছা, এখন দেখো যে তাহলে এই যে, অর্থাৎ এই যে এ বি সি যদি এক সমকোণ হয়, তাহলে এ বিডি অবশ্যই এক সমকোণ, কারণ দুইটা কোণই একই কোণকেই কিন্তু নির্দেশ করছে। তাহলে এ বিডি যদি এক সমকোণ, তাহলে এ বিডি কোণ যদি এক সমকোণ হয়, তাহলে এই যে এই বিডি রেখাংশটি অবশ্যই এ বি উপর লম্ব হবে, কারণ
কারণ যে দুটো বাহু মিলিত হয়ে এক সমকোণ উৎপন্ন হয় সে দুটো বাহু একটি অবশ্যই আরেকটির উপর লম্ব। তাহলে এই যে এই বিডি এবং এবি এই দুটো রেখাংশের অন্তর্ভুক্ত কোণ এবিডি যেহেতু এক সমকোণ তাহলে এই বিডি রেখাংশটি এবির উপরে লম্ব হবে। এবার দেখো যে সিডিই আর বিডিই এই যে সিডিই অর্থাৎ বিডিই এই যে সিডিই যে কোণটিকে নির্দেশ করছে বিডিইও একই কোণকে নির্দেশ করছে। তাহলে আমি বলতে পারি যে বিডিই 90 ডিগ্রি বলে এই বিডিই হচ্ছে এক সমকোণ। তাই যদি হয় তাহলে এই বিডিও তাহলে ডিইর উপরে লম্ব। তাহলে এই নিচের স্লাইডের ছবিতে আমি দেখতে পাচ্ছি যে এই যে বিডি যে রেখাংশটি এটি এবি উপরে লম্ব, আবার বিডি রেখাংশটি ডিই উপরে লম্ব। তার মানে এই বিডি রেখাংশটি এবি এবং ডিই উভয় রেখাংশের উপরেই লম্ব। যেহেতু বিডি রেখাংশ এবি এবং ডিই উভয় রেখাংশের উপরই লম্ব, তাহলে এবি আর ডিই অবশ্যই সমান্তরাল হবে। কারণ সমান্তরাল সরলরেখায় আমরা একটা বিষয় জানি যে একটি রেখাংশ যদি একই সাথে অপর দুটি রেখাংশের উপর লম্ব হয় তাহলে অপর রেখাংশ দুটি কিন্তু পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে? এখন এ বি আর ডিই এই দুটো যেহেতু লম্ব এবং এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে আমি চিত্রের মধ্যে এ বি আর ডিই কে একই ধরনের বিশেষ চিহ্ন দিয়ে চিহ্নিত করি। এই যে এ বি কেও এখানে ক্রস সাইন দিয়ে চিহ্নিত করলাম, ডিই কেও ক্রস সাইন দিয়ে চিহ্নিত করলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই অংশটি একটু দ্রুত খাতায় নোট করো যারা নোট করতে ইচ্ছুক। আশা করি তোমাদের নোট করা হয়েছে। এবার এই প্রমাণের শেষের দিকে অংশে আমরা চলে আসি এবং পরবর্তী স্লাইডেও তোমাদের সুবিধার জন্য চিত্রটি অঙ্কন করি। আচ্ছা, একটু আগে তোমরা খাতায় লিখেছো এবং দেখতে পেয়েছো যে এ বি আর ডিই হচ্ছে সমান্তরাল এবং যাদেরকে পূর্বের স্লাইডে ক্রস সাইন দিয়ে চিহ্নিত করেছি। আচ্ছা, এবার আমি একটি পুরনো পাঠের বিষয়টি আলোচনা করি এই পিথাগোরাস উপপাদ্যের সম্পর্কিত। আমি এই যে এই দ্বিতীয় ক্লাসে ট্রাপিজিয়াম সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলেছি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল সে চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা হয়। এখন এই যে এ বি ডিই এই চতুর্ভুজটির একটু আগে আমি দেখিয়েছি যে এ বি আর ডিই হচ্ছে সমান্তরাল, কিন্তু বিডি আর এই যে সমান্তরাল সেটি কিন্তু প্রমাণিত হয়নি। তাহলে এ বিডি আর ডিই সমান্তরাল নাও হতে পারে এবং না হওয়ার সম্ভাবনাটি বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি বিডি আর এই সমান্তরাল না, কিন্তু এ বি আর ডি যে এই যে এ বি আর ডিই এই যে এ বি ডিই এই চতুর্ভুজে এ বি আর ডিই এই দুটো যে সমান্তরাল এটি কিন্তু প্রমাণ কিন্তু আমরা করতে পেরেছি। তাহলে যেহেতু এই বাহুটি এই চতুর্ভুজটি এক জোড়া বাহু এই যে এ বি আর ডিই সমান্তরাল, তাহলে এ বি ডিই এই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম অবশ্যই হবে। এই যে দেখো এখন এ বি ডিই চতুর্ভুজে এ বি সমান্তরাল ডি এই যে এ বি সমান্তরাল ডিই যেটি একটু আগে প্রমাণ করেছি বলে এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। তাহলে এ বি ডিই যে একটি ট্রাপিজিয়াম এটা আমি বুঝতে পারছি এবং বিডি রেখাংশ উহার উচ্চতা। আচ্ছা, এখন একটা এবার আমি এবং এই ট্রাপিজিয়ামের ক্লাসটিতে আমি কিন্তু ট্রাপিজিয়ামের উচ্চতার ধারণা কিন্তু বলেছি এবং সেটি বলেছি যে ট্রাপিজিয়ামের ওই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্বকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলা হয়। এখন এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই এই এবি যে এবি আর ডিই দুটি সমান্তরাল রেখাংশ এবং এবি একটা প্রান্তবিন্দু বি থেকে ডিই উপরে আমি একটি লম্ব এখানে বিডি কিন্তু অঙ্কন করেছি। ঠিক আছে?
কি? আচ্ছা, তাহলে আমি পরবর্তী লিঙ্কটি আমি শেয়ার করছি।